লার্নার্স, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, লালপুর সরকারি মডেল কলেজ। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই আলোচনায় তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমি সরাসরি আর্থিক বিবরণী বিশ্লেষণের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার পূর্বে আমি তোমাদের সামনে আর্থিক বিবরণী বিশ্লেষণের যে গুরুত্বটা রয়েছে সে সম্পর্কে একটু আলোকপাত করি। দেখো, আসলে একটা যৌথ মূলধনী কারবারকে কিন্তু বিভিন্ন ব্যক্তির কাছে বা বিভিন্ন পক্ষের কাছে কিন্তু দায়বদ্ধ থাকতে হয়, যে কারণে মনে করো যে যদি একটি যৌথ মূলধনী কোম্পানি কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানে ঋণ নিতে হয়, তাহলে সেখানে তাকে তার যে কোম্পানির টোটাল যে আর্থিক অবস্থা সেটা পূর্ণাঙ্গ যে চিত্র সেটিকে আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয় এবং সেই বিশ্লেষণের একটি চিত্র কিন্তু তাকে বিভিন্ন পক্ষের নিকট তুলে ধরতে হয়, যে কারণে একটি যৌথ মূলধনী কোম্পানিকে অবশ্যই তার আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হয়। দেখো, এই আর্থিক বিবরণী বিশ্লেষণের যে সূত্রগুলো রয়েছে সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে দেখো, আমরা যে অনুপাতগুলো রয়েছে, এখানে অনেকগুলো অনুপাত আছে। অনুপাতগুলোকে আমরা আমাদের যে সিলেবাস অনুযায়ী যে আমাদের যে সূত্রগুলোকে আমাদের একান্ত প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আমি শুধু কথা বলবো। তাহলে প্রথমে যে সূত্রটি দেখো সেটা হচ্ছে চলতি অনুপাত, এটাকে আমরা বলি চলতি অনুপাত। চলতি অনুপাতের যে সূত্রটি সেই সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমি আবার বলছি, চলতি অনুপাত ইকুয়াল সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখানে মনে রাখা দরকার যে এই চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ 2 টাকার চলতি সম্পদের জন্য আমাকে 1 টাকার চলতি দায় থাকা প্রয়োজন। এটা হচ্ছে এই অনুপাতের একটা আদর্শ। এখানে এই অনুপাত সম্পর্কে কথা বলতে গেলে আমাকে আরো কিছু কথা বলতে হয়, সেগুলো হচ্ছে যে চলতি সম্পদগুলো আসলে কি কি। আমরা হয়তো এখানে যদি নাও বলি তাও তোমরা পারবে, তারপরে আমি একটু বলে দেই। আমরা যখন আর্থিক বিবরণী তৈরি করি, একটা যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী যখন আমরা তৈরি করি বা আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা তৈরি করি, সেখানে কিন্তু আমরা সম্পদগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেখাই। সেখানে স্থায়ী সম্পদগুলো থাকে, বিনিয়োগটা আলাদা একটা দফা থাকে, এরপরে চলতি সম্পদগুলোকে আমরা আলাদা করে দেখাই। এখানে চলতি সম্পদের আন্ডারে যে সম্পদগুলোকে আমরা লিখি সেই সম্পদগুলোকে নিয়ে আমাকে চলতি সম্পদের মূল্যটা বের করতে হবে। আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, চলতি সম্পদ বলতে আমরা যেগুলোকে বুঝি সাধারণত নগদ তহবিল, ব্যাংক জমা উদ্বৃত্ত, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব অথবা দেনাদার। এরপর আছে তোমার বিভিন্ন ধরনের যে বকেয়া যে আয়সমূহ আছে সেগুলোকে আমরা এখানে চলতি সম্পদ হিসাবে ট্রিট করবো। সমাপনী মজুত পণ্যকে আমরা চলতি সম্পদ হিসাবে ট্রিট করবো। এভাবে যেমন অব্যবহৃত মণিহারি, এটাকে আমরা চলতি সম্পদ হিসাবে ট্রিট করতে পারি। তাহলে আমরা চলতি সম্পদ হিসাবে সব জেনে ফেললাম। আমরা এবার চলে যাব চলতি দায়গুলোতে। একইভাবে আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমরা ওই দায় পাশে দায় অংশে কিন্তু আমরা চলতি দায় নামে একটা হেডলাইন দেই। সেখানে আমরা যেই দায়গুলো লিখি তোমাদের নিশ্চয় মনে আছে, সেগুলো হচ্ছে তোমার যেমন ব্যাংক জমাতে দিতে হতে পারে, প্রদেয় হিসাব অথবা পাওনাদার হতে পারে, প্রদেয় নোট অথবা প্রদেয় বিল হতে পারে, এরপর আছে প্রস্তাবিত লভ্যাংশ হতে পারে, এরপরে তোমার দাবিহীন লভ্যাংশ হতে পারে, বকেয়া খরচ সমূহ হতে পারে। এই আইটেমগুলো কিন্তু হচ্ছে চলতি দায়ের অংশ। তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এখন চলতি সম্পদগুলোকে আমরা উপরে বসিয়ে মোট চলতি সম্পদের যোগফলকে চলতি দায়ের যোগফল দ্বারা যদি ভাগ করি, তাহলে যে অনুপাতটি আমরা পাবো সেটাই হবে মূলত চলতি অনুপাতের মান। এবং আমি আবার বলে রাখি, চলতি অনুপাতের আদর্শ মান কিন্তু হচ্ছে 2:1। আমাদের দ্বিতীয় অনুপাতটি হচ্ছে চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত ইকুয়াল উপরে হবে চলতি মূলধন, নিচে হচ্ছে ডিভাইডেড বাই চলতি দায়। আমি আবার বলছি, চলতি মূলধন অনুপাত ইকুয়াল চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়।
এখানে উপরে যে আমি চলতি মূলধন লিখেছি, চলতি মূলধনকে কিন্তু আরো কয়েকটি নামে ডাকা হয়। সেগুলো হচ্ছে যেমন কার্যকরী মূলধন হতে পারে, চলতি মূলধন না বলে কার্যকরী মূলধনে কিন্তু বলা হতে পারে। তো এখানে আমার যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে আসলে চলতি মূলধন বা কার্যকরী মূলধন বলতে আমরা আসলে কি বুঝি। আমাকে চলতি মূলধন অনুপাত বের করার পূর্বেই কিন্তু আমাকে চলতি মূলধন শব্দটার সাথে পরিচিত হতে হবে। তাহলে আমরা জেনে ফেলি যে চলতি মূলধনটা কি। চলতি মূলধন ইকুয়াল হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তার মানে হচ্ছে চলতি সম্পদের যোগফল থেকে যদি চলতি দায়ের যোগফল বিয়োগ করা হয় তাহলে যা পাওয়া যাবে তাকে আমরা বলবো চলতি মূলধন বা কার্যকরী মূলধন। এই কার্যকরী মূলধন বা চলতি মূলধনকে আমরা যখন চলতি দায় দ্বারা ভাগ করব, তো যেই মানটি আমরা পাবো তাকে আমরা বলবো চলতি মূলধন অনুপাত অথবা কার্যকরী মূলধন অনুপাত। এই অনুপাতটির আদর্শ মান কিন্তু 1:1। তাহলে আমরা পরের অনুপাতে চলে যাই। আমার তৃতীয় অনুপাতটি হচ্ছে তারল্য অনুপাত। এই তারল্য অনুপাতের কিন্তু অনেকগুলো নাম আছে। কেউ এটাকে বলে তারল্য অনুপাত, কেউ বলে তরল অনুপাত, কেউ বলে হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত, কেউ বলে অ্যাসিড টেস্ট অনুপাত, কেউ বলে দ্রুত অনুপাত। সবগুলো অনুপাত কিন্তু মূলত একই জিনিস, আসলে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে শুধুমাত্র তারল্য অনুপাত বা কথাটা আমরা বলবো। তো এখানে তারল্য অনুপাতের সূত্রটা হচ্ছে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায়। তার মানে হচ্ছে তরল সম্পদের যোগফলকে যদি আমরা তরল দায়ের যোগফল দ্বারা ভাগ করি তাহলে যেই মানটি আমরা পেয়ে যাব সেটি হচ্ছে আমার তরল অনুপাতের প্রকৃত মান। আর এখানে জেনে রাখি তরল মানে তারল অনুপাতের আদর্শ অনুপাত কিন্তু হচ্ছে 1:1। তার মানে হচ্ছে 1 টাকার তরল সম্পদের জন্য কিন্তু আদর্শ হচ্ছে 1 টাকার তরল দায় থাকা। এখানে তরল সম্পদ বলতে আমরা কি বুঝি একটু ক্লিয়ার না করলে তোমাদের সমস্যা হতে পারে। আমরা একটু আগে চলতি সম্পদের যে ব্যাখ্যাটা শিখেছি, চলতি সম্পদের মধ্যে আমি দুটো নাম বলেছিলাম। একটা হচ্ছে সমাপনী মজুত পণ্যটা কিন্তু চলতি সম্পদের মধ্যে ছিল, তোমাদের নিশ্চয় মনে আছে। সমাপনী মজুত পণ্য ছিল এবং চলতি সম্পদের মধ্যে কিন্তু অগ্রিম খরচ নামে একটি দফা আছে। তোমরা যখন তরল সম্পদ বের করবে তখন ওই চলতি সম্পদের যে আইটেমগুলো আছে সবগুলোকে যোগ করবে, তবে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচকে কিন্তু যোগ করবে না। তাহলে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এই দুটো আইটেম বাদ দিয়ে বাকি যে চলতি সম্পদগুলো আছে সেগুলোকে যদি তুমি যোগ করো তাহলে যে যোগফলটা পাবে সেগুলোকে আমরা বলবো তরল সম্পদ। আমরা অন্যভাবে বের করতে পারি, যেমন ধরো আমার তো চলতি সম্পদ বের করা আছে, আমরা চাইলে একটা কাজ করতে পারি তরল সম্পদ ইকুয়াল চলতি সম্পদ মাইনাস, মানে চলতি সম্পদ থেকে আমরা দুটো আইটেম বাদ দিতে পারি, সেগুলো হচ্ছে কি সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ। আমরা যদি চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিয়ে দেই তাহলে আমরা যা পাবো সেটাকে আমরা বলবো তরল সম্পদ। এবার চলে আসে তরল দায়। তরল দায় মানে হচ্ছে চলতি দায় থেকে যদি আমরা ব্যাংক জমাতিরিক্তের যে টাকা সেই টাকা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে যেই টাকাটা বাকি থাকবে বা অবশিষ্ট থাকবে তাকে আমরা বলবো তরল দায়। আমরা এভাবে বের করতে পারি, অথবা চাইলে আমরা চলতি দায়গুলো যা যা ছিল সেগুলোকে আমরা যোগ করব, তবে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিয়ে। ব্যাংক জমাতিরিক্ত ব্যতীত অন্য চলতি দায়গুলোকে যদি আমরা যোগ করি তাহলে যে যোগফলটা পাবো তাকে আমরা বলতে পারি তরল দায়। আমরা এইভাবে তরল সম্পদ এবং তরল দায় বের করে তরল সম্পদকে তরল দায় দ্বারা ভাগ করে যে অনুপাতটি আমরা পাবো তাকে আমরা বলতে পারি তারল্য অনুপাত। এটা হলো আমার তরল অনুপাত বা তারল্য অনুপাত। এরপরে আমার চতুর্থ যে অনুপাত সে অনুপাতটি হচ্ছে মোট লাভের অনুপাত। খেয়াল করো, মোট লাভের অনুপাত যে সূত্র সেই সূত্রটি হচ্ছে উপরে তুমি মোট লাভ লিখবে, মোট লাভ ডিভাইডেড বাই হচ্ছে নেট বিক্রয়। মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। এখানে কিন্তু 100 ইউজ করতে হবে। আমার উপরে যে দুটি সূত্র ছিল বা তিনটি সূত্র ছিল সেখানে কিন্তু আমি ইন্টু 100 ইউজ করিনি। এখানে মোট লাভের অনুপাতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে শতকরা হারে দেখাতে হবে, তাই ইন্টু 100 লিখতে হবে। তার মানে হচ্ছে মোট লাভ অনুপাত ইকুয়াল হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। এখানে নেট বিক্রয় বলতে বোঝাবে যে মোট বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত। এইভাবে আমরা যে মানটি পাবো সেই মানটাকে আমরা বলবো মোট লাভের অনুপাত। এরপরে আমরা 5 নাম্বার যে অনুপাত সেই অনুপাতটি হচ্ছে নেট লাভের অনুপাত। আমরা চলে যাচ্ছি নেট লাভের অনুপাতে। নেট লাভের অনুপাতের সূত্রটা হচ্ছে উপরে কর বাদে নেট লাভ, কর বাদে নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয়। আমি আবার বলছি নেট লাভের অনুপাত ইকুয়াল কর বাদে নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100।
এখানে যদি প্রশ্নপত্রে কর বাদে নির্লাভ কথাটি উল্লেখ না থাকে, এর পরিবর্তে যদি শুধুমাত্র নির্লাভ থাকে, তাহলে তোমরাও কিন্তু কর বাদে শব্দটি লিখবে না, তোমরা সরাসরি লিখবে হচ্ছে নির্লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইনটু 100। তো এইভাবে তুমি যেই মানটি পাবে বা যেই পার্সেন্টেজটি তুমি পাবে সেটাকে আমরা বলবো হচ্ছে নিট লাভের অনুপাত। তো আজকে আমরা আমাদের এই আলোচনায় আমরা এই 5টি অনুপাত দিয়ে থাকবো। এই 5টি অনুপাতকে আমরা একটু ভালোভাবে স্টাডি করব। আমি আমার দ্বিতীয় লেকচারে কিন্তু আমার পরবর্তী যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো নিয়ে তোমার সামনে আমি আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।